প্রিয় শিক্ষার্থী, পাপুলার এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে সুপার সাজেশনটি দেখব সেটি হচ্ছে কৃষি শিক্ষা 2 এই সাবজেক্টের সুপার সাজেশনটি দেখব। তো আমাদের প্রশ্নগুলো যে থাকবে, প্রশ্নগুলোর প্রথমে যদি একটু দেখে নেই আমাদের কি কি প্রশ্ন থাকবে। প্রথমে দেখো আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং বড় গ বিভাগ মিলিয়ে টোটাল আমাদের মোট 9টি প্রশ্ন থাকবে, 13টি প্রশ্ন থাকবে। এর মধ্যে আমাকে 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, তাহলে চলো আমরা ক বিভাগের কিছু প্রশ্নগুলো দেখে নিই। ক বিভাগে আমাদের 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, ক বিভাগের যদি আমরা ক নাম্বার প্রশ্নগুলো কিছু দেখি, এখানে কিছু গুরুত্বপূর্ণ ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো যদি দেখি, দেখো প্রথমে সম্পূরক খাদ্য কি, এফসিআর কি, খাদ্য সংরক্ষণ কি, হে কি এবং এলাচ কি। তো এই যে 5টা প্রশ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা তোমাদের বই থেকে উত্তরগুলা শিখে নিবা। তারপরে যদি আমরা এখানে খ নাম্বার প্রশ্নগুলো দেখি, দেখো সাইলেজ কোন জাতীয় ঘাস তৈরি করা হয়, তারপর হচ্ছে সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা হয়, তারপরে পুকুরে সম্পূরক খাদ্যের প্রয়োগ করা হয় কেন, তারপরে খাদ্য সংরক্ষণ কেন করা হয় উল্লেখ করো, তারপর হচ্ছে ভালো খাবারের কি কি গুণাগুণ আছে, তারপর খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখো, এলাচ চাষের প্রয়োজনীয় উপাদান সমূহ কি কি। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। তারপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নগুলো একটু দেখি, দেখো মাছের সম্পূরক খাদ্য কিভাবে তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছ লাল কালি দেওয়া যে দাগ দেওয়া যে প্রশ্নগুলো আছে, তো এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষা আসার মতো প্রশ্ন। তো এগুলো একটু অতীব গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিয়ে সেই প্রশ্নগুলা পড়ে নিবা। তারপরে দেখো সম্পূরক খাদ্য বা খাদ্য নষ্ট হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। তারপর পশুর পুষ্টির জন্য সাইলেজ গুরুত্ব আলোচনা করো ইত্যাদি। আচ্ছা, এখন আমরা সৃজনশীল প্রশ্নের বড় ক নাম্বার প্রশ্নগুলো যদি দেখি, এখানে দেখো 4টা বড় ক নাম্বার প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলা হচ্ছে বই থেকে বা হচ্ছে আমাদের সুপার সাজেশন থেকে নেওয়া যে প্রশ্নগুলো। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি সঠিক খাদ্য সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো, তারপর হচ্ছে উদ্দীপকের বর্ণনায় মাছের সম্পূরক খাদ্য তৈরির কৌশল বর্ণনা করো, অথবা পুকুর অথবা মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ কিভাবে আমরা মাছের জন্য সম্পূরক খাদ্য প্রয়োগ করব পুকুরে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তারপরে কিভাবে হে তৈরি করা যায় বর্ণনা করো, তারপর হচ্ছে আধুনিক পদ্ধতিতে খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো এগুলো ছিল আমাদের ক বিভাগের বড় ক নাম্বার প্রশ্ন। আচ্ছা, এবার আসো আমরা একটু খ বিভাগের প্রশ্নগুলো দেখি। তো খ বিভাগের প্রশ্নগুলো দেখার আগে আমাদের খ বিভাগ থেকে মোট 4টি সৃজনশীল থাকবে, যে কোনো হচ্ছে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, খ বিভাগের যদি ক নাম্বার প্রশ্নগুলো যদি দেখি, দেখো খাবি খাওয়া কি, তারপরে খাদ্য কি, মজুদ পুকুর কাকে বলা হয় বা আদর্শ পুকুর কি, তারপর হচ্ছে মৎস্য অভয়াশ্রম বলতে কি বোঝো এবং মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন কি। তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে কি তোমাদের যে 4টা প্রশ্ন থাকবে। তো 4টা প্রশ্নের জন্য আমাদের মূলত এখানে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্ত বা হচ্ছে ক নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ে নিবা। আশা করি মনোযোগ দিয়ে পড়লে বা ভালোভাবে পড়লে তোমার পরীক্ষা একটু গোছালো হবে। তারপরে যদি আমরা খ নাম্বার প্রশ্নগুলো দেখি, দেখো কি কারণে মাছ খাবি খায়, তারপরে দেখো মজুদ পুকুরের আয়তন এবং গভীরতা কত, তারপরে মৎস্য অভয়াশ্রম কেন করা হয় ব্যাখ্যা করো, তারপরে কি দিয়ে এবং কিভাবে অক্সিজেন গ্রহণ করে মাছ, তারপর আদর্শ পুকুরের বৈশিষ্ট্য সমূহ লেখো, তারপর হচ্ছে কি মৎস্য সংরক্ষণ আইন কি। তো এই যে প্রশ্নগুলা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলা যদি তুমি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে তুমি একটু স্ক্রিনশট নিয়ে পড়ে নিবা। আচ্ছা, তারপরে যদি ক নাম্বার প্রশ্ন দেখি যে মৎস্য সংরক্ষণ আইন অমান্যকারী কি কি শাস্তি হতে পারে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ে নিবা। তারপরে মাছের পুকুরের গুণাগুণ পদ্ধতি কি, তারপরে পুকুরে সকালের দিকে মাছ খাবি খায় কেন, তারপরে মৎস্য রক্ষা এবং সংরক্ষণ আইন ভঙ্গকারী শাস্তি বিবরণ দাও এবং পুকুর খননের ভুলগুলো কি কি। যে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ গ নাম্বার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে যদি আমরা দেখি যে পরিবারের খাবারের সুবিধা এবং প্রয়োজনীয়তা কি কি, পারিবারিক খাবারের সুবিধা, তারপর হচ্ছে স্থায়ী খরচ এবং চলমান খরচের মধ্যে পার্থক্য দেখাও এবং বাণিজ্যিক খামারের উপকারিতা কি কি। তো এই যে 4টা প্রশ্ন আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এখন আমরা যদি সৃজনশীল গর ক্ষেত্রে দেখি, দেখো এই যে সৃজনশীল গ নাম্বার হচ্ছে কি কৃষিজ উৎপাদন
চারটি সৃজনশীল থাকবে, যে কোনো তিনটি প্রশ্নের আমাদের উত্তর দিতে হবে সৃজনশীল ক এর মধ্যে। আচ্ছা, দেখো প্রথমে যদি ক নাম্বার গুলো দেখে নেই, ক নাম্বার গুলো হচ্ছে পাবদা বা গুলশা কোন জাতীয় মাছ, তারপর ক্যাটফিশ কি, তারপর হচ্ছে গুলশা কি, এবং সমন্বিত চাষ কি। এই যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা একটু পড়ে নিবা বই থেকে। আর আমাদের ভিডিও শেষে কিন্তু উত্তর সহ দেওয়া আছে, তো সেগুলো তোমরা চাইলে পড়তে পারো। তারপরে দেখো সৃজনশীল খর জন্য আমরা কি লিখবো, গুলশা এবং পাবদা মাছের দৈহিক বৈশিষ্ট্যগুলা কি কি, তারপরে শিং এবং প্রতিকূল পরিবেশ বাঁচার কারণ এবং উল্লেখ করো, তারপর হচ্ছে সম্মিলিত চাষের তিনটি সুফল লেখো এবং মাছ চাষের সূর্যের আলোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এগুলো ছিল হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। তারপরে যদি আমি গ গ নাম্বার প্রশ্ন ছিল, গ নাম্বার প্রশ্নগুলো যদি একটু দেখে দেখো, মাছ সুস্বাদু হওয়ার কারণ ব্যাখ্যা করো, ক্যাটফিশের বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো, পাবদা এবং গুলশা মাছের বিস্তারিত আলোচনা করো, শিং মাছ এবং চাষ লাভজনক হওয়ার কারণকে ব্যাখ্যা করো। তারপরে যদি আমরা কিছু গ নাম্বার প্রশ্নগুলো দেখি, দেখো গুলশা এবং পাবদা চাষের গুরুত্ব আলোচনা করো, তারপরে মাছ বিলুপ্তর কারণগুলো বিশ্লেষণ করো। তারপরে যদি আমরা বড় গ বিভাগে দেখি, বড় গ বিভাগে আমাদের তিনটি সৃজনশীল থাকবে, সেখান থেকে আমাদের দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে দেখো ক নাম্বার প্রশ্নগুলো দেওয়া আছে এখানে, তোমরা চাইলে ভিডিওটা পজ করে অথবা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলতে পারো। তারপরে খ বিভাগের প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি, খ বিভাগে এই যে চারটা প্রশ্ন আছে এই চারটা থাকবে। তারপরে গ বিভাগে হচ্ছে এই প্রশ্নগুলা, যেমন অর্থসামাজিক উন্নয়নে পারিবারিক খামারের গুরুত্ব বর্ণনা করো। তাছাড়া তোমরা আরেকটা বিষয় বলে নেই, তোমরা যদি এসএসসির পর ডিপ্লোমাতে ভর্তি হতে চাও, তাহলে ডিপ্লোমা ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবা। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবা। আচ্ছা, তারপরে আমরা গ নাম্বার প্রশ্নগুলো দেখি, যে স্থায়ীকরণ কারণ এবং চলতি খরচের তালিকার মধ্যে পার্থক্য, তারপর হচ্ছে পারিবারিক দুগ্ধ খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি তালিকা এবং মুরগি চাষের জন্য প্রশিক্ষণ কেন্দ্র। তারপর সৃজনশীল বড় ঘর জন্য যদি দেখি, দেখো পারিবারিক দুগ্ধ খামারের স্থাপনের মূল উদ্দেশ্যগুলা কি কি, তারপরে বেকার সমস্যার সমাধানে মুরগি পালন, তারপর হচ্ছে দুগ্ধ সংরক্ষণ এবং প্রয়োজনীয়তা। এগুলো ছিল হচ্ছে আমাদের বড় গ নাম্বার প্রশ্ন। তারপরে যদি আরেকটু কিছু প্রশ্নগুলো দেখে নেই, কিছু অতিরিক্ত প্রশ্নগুলো যদি দেখি এবং উত্তর সহ কিন্তু দেওয়া আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই যে ক বিভাগে, খ বিভাগে এবং গ বিভাগে ছিল। দেখো প্রশ্নগুলা, হে কি, তারপর হচ্ছে সাইলেজ কোন জাতীয় গাছ তৈরি করা হয়, তারপর হচ্ছে পশু পুষ্টির জন্য সাইলেজ গুরুত্ব আলোচনা করো। তারপরে যদি আমরা কিছু সৃজনশীল প্রশ্নগুলো দেখি, দেখো আমিনুল তার নিজস্ব পুকুরে মাছ চাষ করে, পূর্বে তার পুকুরে প্রাকৃতিক খাদ্যের ব্যবহারেই মাছ চাষ করত, কিন্তু অতিরিক্ত কিছু খাদ্য প্রয়োগ করার ফলে মাছের উৎপাদন এখন বেশি হচ্ছে। এখন দেখো এই যে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে, এই ক্ষেত্রে তোমার আমিনুলের জায়গায় হাবিব হতে পারে বা নাইম হতে পারে বা মেহেদি হতে পারে। তো এই যে বিষয়গুলা, মূলত এই বিষয়গুলাই চেঞ্জ করা হবে। আর তাছাড়া যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো প্রায় একই রকম থাকবে। তো এই প্রশ্নগুলোর সাথে উত্তর দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে উত্তরগুলা করে নিতে পারো। তার পরবর্তী যদি সৃজনশীলটা দেখি আমরা, আর বিশেষ করে দেখবা এই যে লাল হলুদ কালারের কারিগর দেওয়া যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবা। তারপরে দেখো মাছ চাষে লাভজনক করতে হলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের সম্পূরক খাদ্য দিতে হবে। কিছু সংরক্ষণের অভাবে সব সম্পূরক খাদ্য নষ্ট হয়। তো এই যে কি কি কারণে নষ্ট হয়, সম্পূরক খাদ্য কি, তারপর হচ্ছে মাছের খাবারের গুণগত মান ভালো হওয়ার প্রয়োজন কেন। তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু পড়ে নিবা। আর তোমরা ভিডিওটা একটু লম্বা করবো না, ভিডিওটা একটু পজ করে বাকি প্রশ্নগুলো তোমাদের একটু পড়ে নেবা, তাহলে আশা করি পরীক্ষা ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তারপরে যদি একটা প্রশ্ন দেখি, দেখো 4 নম্বর প্রশ্ন, কৃষি উপকরণ গাজীপুর জেলায় শিক্ষিত মেয়ে মর্জিনা খাতুন চাকরি না পেয়ে মাছ চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে তার বাড়িতে 40% পুকুর কার্প জাতীয় মাছ চাষ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচর্যা করায় এলাকার একজন সফল মৎস্য চাষী। আচ্ছা, তাহলে আদর্শ পুকুরের গভীরতা কত, তারপরে হচ্ছে মাছ চাষে চুনের গুরুত্ব উল্লেখ করো, তারপরে হচ্ছে মর্জিনার পুকুরে কি পরিমাণ চুন লাগবে এবং কেন, তারপরে মর্জিনার পুকুরে সার প্রয়োগের পদ্ধতি বর্ণনা করো। এখানে দেখো এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে তোমার এখানে দেখো মর্জিনার জায়গায় অন্য কোনো নাম থাকতে পারে, 40 শতকের জায়গায় সেখানে 50 শতক 30 শতক থাকতে পারে। তো এই যে পদ্ধতিগুলো আছে বা এই প্রশ্নের মধ্যে এলোমেলো হলে এইগুলাই কিন্তু এলোমেলো হতে পারে। তারপরে দেখো এই যে এখানে উত্তর সহ দেওয়া আছে, তো তোমরা সেটা একটু পড়ে নিবা। তারপরে যদি 5 নম্বর প্রশ্ন দেখি, যে দেখো
পাবনার চলনবিল এলাকায় দেশি মাছের অভাব হওয়ায় এলাকার তরুণ সংগঠনের ছেলেমেয়েরা মিলে ৩ বিঘা জমি লিজ নিয়ে মাছের আবাসশ্রম তৈরি করে হঠাৎ এলাকায় নানা ধরনের দেশি মাছের সংখ্যা বৃদ্ধি পায়। এতে তরুণ সংগঠনের সুনাম সমগ্র দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আচ্ছা, তাহলে দেখো এখানে প্রশ্ন হচ্ছে কি মাছের অভয়াশ্রম কি, তারপর হচ্ছে ডিমলা মাছ নিধনের কুফল কি কি, তারপরে দেখো দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে তরুণ সংগঠনের ভূমিকা কি, তারপর হচ্ছে কি পাবনায় তরুণ সংগঠন দেশের তরুণদের জন্য আদর্শের উক্তিটি ব্যাখ্যা করো। তো এই প্রশ্নগুলো তোমরা একটু পড়ে নিবা। তারপরে দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো তোমরা চাইলে ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারো। আমি আস্তে আস্তে একটু নিচে নামাই। দেখো এই যে 7 নাম্বার প্রশ্ন, এটাও তোমরা একটু পড়ে নিবা। তারপরে দেখো 8 নাম্বার একটা রচনামূলক দেওয়া আছে, সেটাও পড়ে নিবা।